যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছেন বা ধরুন আন্তর্জাতিক ক্ষমতার যে পালাবদল সেটা নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য আজকের এই আলোচনাটা দারুণ একটা সুযোগ। একদম, মানে ক্ষমতার ভরকেন্দ্র কিভাবে পশ্চিম থেকে পূর্বের দিকে সরে যাচ্ছে সেটা বোঝার জন্য আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণটা ভীষণ জরুরি। হ্যাঁ, আর আমাদের আজকের এই ডিপ ড্রাইভের মূল মিশনটাই হচ্ছে ওমান উপসাগরে ঘটে যাওয়া একটা সাম্প্রতিক সামরিক উত্তেজনার পেছনের কারণগুলো খোঁজা। মানে আমরা বিভিন্ন সংবাদ প্রতিবেদন, যেমন ধরুন এটিএন বাংলা, ৭১ টিভি, সময় টিভির রিপোর্ট আর কিছু ভূ রাজনৈতিক বিশ্লেষণ থেকে তথ্যগুলো এক জায়গায় করেছি। ঠিক, আর কিভাবে শুধু একটা জাহাজের ঘটনা থেকে পুরো বিশ্ব অর্থনীতি বা মুদ্রা বাজারের একটা সম্পূর্ণ পট পরিবর্তন ঘটে যেতে পারে সেটাই আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতেই যদি বলি, সাগরের বুকে ভাসছে ৯০০ ফুট লম্বা একটা বিশাল কার্গো জাহাজ, নাম হচ্ছে তুস্কা। বাইরে থেকে দেখলে নিতান্তই সাধারণ বাণিজ্যিক জাহাজ মনে হবে, কিন্তু এই একটা জাহাজ আটকে দেওয়ার ঘটনা কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মানে মার্কিন ডলারের আধিপত্যকে হুমকির মুখে ফেলতে পারে সেটা সত্যি খুব কৌতূহল উদ্দীপক। হ্যাঁ, আর এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের একদম ঘটনার শুরুতে যেতে হবে। ৭১ টিভি আর এটিএন বাংলার রিপোর্ট অনুযায়ী গত ১২ এপ্রিল মালয়েশিয়ার ক্লাং বন্দর থেকে এই ইরানি মালবাহী জাহাজটি যাত্রা শুরু করেছিল। তারপর তো মাঝপথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ঘোষণার পরেই দৃশ্যপট পুরো পাল্টে যায়, তাই না? ঠিক তাই, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুন্স ওই জাহাজটিকে ধাওয়া করে। সেন্টকমের ভাষ্যমতে তারা টানা ৬ ঘন্টা সতর্ক করেছে, আর তারপর সরাসরি ইঞ্জিন রুমে গুলি চালিয়ে জাহাজটার নিয়ন্ত্রণ নেয়। সেখানে নাকি সন্ত্রাসী মেরিন সেনাও নামানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। আর একটা প্রশ্ন হচ্ছে, সামরিক জাহাজ না হয়ে একটা বাণিজ্যিক জাহাজকে কেন টার্গেট করা হলো? ধরুন পাড়ায় দুই প্রতিবেশীর মধ্যে চুক্তি হলো যে কেউ কারো সীমানায় যাবে না, কিন্তু হঠাৎ একজন আরেকজনের গাড়ি আটকে দিল আর মুহূর্তেই পুরো পাড়ায় ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। ব্যাপারটা কি অনেকটা সেরকম? এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো এই যে আধুনিক স্নায়ুযুদ্ধের কৌশল। সেন্টকম দাবি করছে যে তারা শুধু তল্লাশি করে দেখছিল যে কোনো অবৈধ কিছু পাচার হচ্ছে কিনা। এটা হচ্ছে তাদের যুক্তি। হ্যাঁ, যেটাকে বলে প্লজিবল ডিনায়াবিলিটি। একদম। কিন্তু অন্যদিকে ইরান বলছে এটা সম্পূর্ণ বেআইনি এবং বাণিজ্যিক জাহাজে অন্যায় হামলা। তেহরানের সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া এটাকে সরাসরি সশস্ত্র জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনাটা কিন্তু একটা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন ছিল। মানে ৭ই এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যে ২ সপ্তাহের যুদ্ধবিরতিটা কার্যকর হয়েছিল সেটা তো ভেঙে গেল। হ্যাঁ, আর এর বদলা হিসেবে ইরানও কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা খুব দ্রুত একাধিক মার্কিন যুদ্ধজাহাজে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায়। বাপরে, মানে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আর এর জের ধরেই তো ইরান সেই ঐতিহাসিক ঘোষণাটা দিল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টা। ঠিক ধরেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এই হরমুজ প্রণালী। ৭১ টিভি আর বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের আলোচনা থেকে আমরা যেটা দেখেছি, ইরান এই রুট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে রীতিমতো ধসের আশঙ্কা তৈরি হয়। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে, আমেরিকা তো পরাশক্তি, তারা চাইলে তো খুব সহজেই ইরানকে হারাতে পারে, মানে সামরিক দিক থেকে চিন্তা করলে। তাও কেন তারা পারছে না? এর পেছনে প্রধান কারণ হচ্ছে অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরানের ভৌগোলিক গভীরতা আর তাদের ডিসেন্ট্রালাইজড কমান্ড সিস্টেম, মানে বিকেন্দ্রীকৃত যে কমান্ড কাঠামো, সেটা এখানে খুব বড় একটা ঢাল হিসেবে কাজ করে। বুঝতে পারছি। মানে শুধু একটা প্রণালীর নিয়ন্ত্রণ না, তাদের ভেতরের প্রতিরোধ ব্যবস্থাও অনেক শক্ত। কিন্তু তাহলে কি আজকের এই সংঘাত শুধু একটা জাহাজের ঘটনা, নাকি দশকের পর দশক ধরে জমে থাকা কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ? কারণ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের তো সবসময় ইতিহাসের পাতায় ফিরে যেতে হয় বর্তমানকে বুঝতে হলে। দারুণ একটা পয়েন্ট তুলেছেন। যদি আমরা বিষয়টিকে আরও বড় ক্যানভাসে দেখি, তাহলে দেখব এর সাথে ঐতিহাসিক মনস্তত্ত্ব বা কালেকটিভ মেমরি গভীরভাবে জড়িয়ে আছে। ব্রিটিশ ইম্পেরিয়াল টোব্যাকো বা অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যাকে আমরা এখন বিপি বলি, তাদের শোষণের ইতিহাস ইরানিদের মনে গেঁথে আছে। ও,
আর সেই 1953 সালের আগস্টের ঘটনাটা? হ্যাঁ, অপারেশন অ্যাজাক্স, যেখানে ব্রিটিশ MI6 আর মার্কিন CIA মিলে ইরানের নির্বাচিত সরকারকে উৎখাত করেছিল। এই ঐতিহাসিক হস্তক্ষেপের কারণেই কিন্তু ইরানিদের এই প্রবল প্রতিরোধ গড়ে উঠেছে। ইতিহাস তো কেবল বইয়ের পাতায় থাকে না, এটা একটা জাতির সামরিক কৌশল গড়ে তোলে। সত্যি, মানে অতীত কিভাবে বর্তমানকে নিয়ন্ত্রণ করছে সেটা ভাবলেই অবাক লাগে। তো এবার এমন একটা জায়গায় এলাম যেখানে বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। আমরা সামরিক সংঘাত থেকে এবার একটু অর্থনৈতিক যুদ্ধের দিকে চোখ ফেরাবো। হ্যাঁ, কারণ এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাবটা পড়ছে অর্থনীতিতেই। আমরা যদি সময় টিভির একটা রিপোর্টের দিকে তাকাই, দেখব 1974 সালের 8ই জুন একটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আর সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয়, যেটাকে আমরা পেট্রো ডলার ব্যবস্থার শুরু বলতে পারি, তাই তো? মানে তেলের বদলে ডলার আর নিরাপত্তা। একদম ঠিক। এই পেট্রো ডলারই গত 50 বছর ধরে মার্কিন অর্থনীতির সবচেয়ে বড় খুঁটি। কিন্তু ঠিক 50 বছর পর, মানে 2024 সালের জুনে এসে এই খুঁটিতে বড় রকমের ফাটল ধরেছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-র অধীনে ব্যাপারটা অনেকটা এমন যেন বাজারের সবচেয়ে বড় দোকানদার হঠাৎ আবিষ্কার করল তার সবচেয়ে বড় ক্রেতারা এখন অন্য দোকানে কেনাকাটা করছে, কারণ সৌদি আরব এখন চীনের দিকে ঝুঁকছে। হ্যাঁ, আর এর পেছনের কারণটাও খুব পরিষ্কার। চীনের কাছে সৌদি আরবের প্রায় 16% তেলের চাহিদা রয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন 2024 সালে দুই দেশের মধ্যে $7 বিলিয়ন কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় চুক্তি হয়। আচ্ছা, তার মানে তারা এখন ডলারের বদলে সরাসরি নিজেদের মুদ্রায় লেনদেন করছে। ঠিক তাই। ওয়াশিংটনের যে ডলার ছাপিয়ে বিশ্ব শাসন করার লাইসেন্স ছিল, সেটা এখন এই মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার কারণে চিরস্থায়ী ফাটলের মুখে পড়েছে। IMF-এর তথ্য মতে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে ডলারের পরিমাণ 71% থেকে কমে এখন 56% নেমে এসেছে। ওয়াও, 56%! এটা তো বিশাল একটা পতন। আর আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, মানে ধরুন এই 2026 সালের এপ্রিলে এসে সময় টিভির রিপোর্ট অনুযায়ী ইরান কিন্তু হরমুজ প্রণালীকে রীতিমতো একটা ডিজিটাল টোল বুথে পরিণত করেছে। হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহকারী এই রুট দিয়ে যাতায়াতকারী বড় জাহাজগুলোকে এখন মার্কিন নজরদারি এড়াতে টোল দিতে হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা ডলার বর্জন করে চীনা ইউয়ান আর ক্রিপ্টোকারেন্সিতে এই টোল পরিশোধ করছে। মানে যুদ্ধের ময়দান এখন পুরোপুরি প্রযুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। আমি বলতে চাইছি, সুইফট সিস্টেমের বিকল্প হিসেবে তো চীনের CIPS আর প্রজেক্ট এমব্রিজ চলে এসেছে, তাই না? একদম। সৌদি আরব, আরব আমিরাত ও থাইল্যান্ড এখন সরাসরি ECNY বা ডিজিটাল ইউয়ানে লেনদেন করছে। আর আপনি শুনলে অবাক হবেন, 2025 সালের শেষ নাগাদ এই লেনদেনের পরিমাণ $55 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তাহলে এর সারমর্ম কি দাঁড়ালো? যুদ্ধক্ষেত্র এখন আর কেবল সমুদ্র বা আকাশ নয়, যুদ্ধক্ষেত্র এখন ডেটা সেন্টার এবং ডিজিটাল মুদ্রার প্ল্যাটফর্ম। আর যখনই ডেটা সেন্টারের কথা আসে, তখনই তো বিদ্যুৎ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর প্রসঙ্গটাও চলে আসে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমেরিকা যখন AI বিপ্লব ঘটাতে চাইছে, তখন তাদের জরাজীর্ণ বিদ্যুৎ গ্রিড কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একটা পরিসংখ্যান বলছে 2026 সালের মধ্যে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা পুরো জাপানের মোট ব্যবহারের সমান হবে। বাপরে, পুরো জাপানের সমান! আর অন্যদিকে চীন তো ভবিষ্যতের কথা ভেবে সৌরশক্তি আর ব্যাটারি প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। ঠিক। পরাশক্তির শ্রেষ্ঠত্ব এখন আর কেবল তেলের ব্যারেলে নির্ভর করে না, বরং কোন প্রযুক্তি এবং কোন মুদ্রায় লেনদেন হচ্ছে তার ওপর নির্ভর করে। যার হাতে প্রযুক্তি আর শক্তির নিয়ন্ত্রণ থাকবে, ভবিষ্যৎ তাদেরই। একদম সত্যি। তো যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছেন বা শুনছেন, তাদের জন্য যদি পুরো আলোচনাটা একটু সারসংক্ষেপ করি, কিভাবে একটা সামরিক উস্কানি আর যুদ্ধবিরোধী লঙ্ঘনের ঘটনা থেকে শুরু করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ঐতিহাসিক ক্ষোভ এবং সর্বশেষে পেট্রো ডলারের পতন ও ডিজিটাল মুদ্রার উত্থান ঘটল, সেটা আমরা দেখলাম। হ্যাঁ, আর এই সব কিছু মিলে বিশ্বমঞ্চে ক্ষমতার ভরকেন্দ্র যে স্পষ্টভাবে পাশ্চাত্য থেকে প্রাচ্যের দিকে সরে যাচ্ছে, সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তো শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি
ভবিষ্যতের বিশ্বে সামরিক শক্তি প্রয়োগের আগেই কোনো দেশ ডিজিটাল মুদ্রা আর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সম্পূর্ণ একটা নিজস্ব অর্থনীতি গড়ে তোলে, তবে কি প্রথাগত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো অস্ত্রগুলো চিরতরে জাদুঘরে চলে যাবে? আগামী দিনের পরাশক্তি কি তারা হবে যাদের হাতে সবচেয়ে বেশি যুদ্ধজাহাজ আছে, নাকি তারা যাদের অ্যালগোরিদম সবচেয়ে শক্তিশালী? এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।